আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা? আমার সাউন্ড কি ঠিক আছে কিনা একটু বলো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আদনান কামাল। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করব তোমাদের হচ্ছে একটু পড়াশোনার খোঁজ খবর নিয়ে, যে তোমরা আসলে কোন দিকে আগাচ্ছ, তোমরা কিভাবে আগাচ্ছ এই জিনিসটা নিয়ে আলোচনা করে তারপরে আমরা আমাদের ক্লাসে যাব। তো আমরা আমাদের ক্লাসগুলো কিন্তু আসলে খুবই আস্তে ধীরে শুরু করছি এবং হচ্ছে একদম বেসিক থেকে, একদম বেসিক থেকে কিন্তু আমাদের ইংলিশ ক্লাস এবং ম্যাথ ক্লাসগুলো শুরু করছি, ঠিক আছে? তো তোমাদের অনেকের হচ্ছে মনে কোশ্চেন থাকতে পারে যে আহ, এতগুলো ইংলিশ ক্লাস, অ্যানালিটিক্যাল ক্লাস নাই বা রাইটিং ক্লাস নাই কেন? আসলে মূলত বিষয়টা হচ্ছে, তুমি যদি ইংলিশটা এবং ম্যাথটা যদি হচ্ছে বেসিকটা তোমার স্ট্রং না হয়, বা তুমি যদি বেসিকটা স্ট্রং করতে না পারো, তাহলে কিন্তু তোমার অ্যানালিটিক্যালে হুট করে গিয়ে তুমি কিন্তু কিছুই বুঝবা না, ঠিক আছে? এই জন্য হচ্ছে তোমাদের ম্যাথের এবং ইংলিশের বেসিকটা স্ট্রং করার জন্যই মূলত আমি এভাবে তোমাদের রুটিনটা করছি, যাতে করে হচ্ছে তোমরা ম্যাথের বেসিকটা স্ট্রং করতে পারো। অ্যান্ড ইংলিশটাও হচ্ছে তোমরা হচ্ছে যে কম্পিটিটিভ এক্সামে কীরকম ইংলিশ আসে, তোমরা যে গতানুগতিক ইংলিশ পড়ে আসছো, কমিউনিকেটিভ ইংলিশ, সেই কমিউনিকেটিভ ইংলিশের বাইরে কিভাবে প্রশ্নগুলো আসে বা কিভাবে পড়তে হয়, সেই জিনিসগুলো তোমরা কিন্তু না বুঝলে ওই রাইটিং ক্লাসে গিয়ে তোমরা কিন্তু কি সেই আবার গতানুগতিক লেখা বা হচ্ছে গতানুগতিক গ্রামারটা ব্যবহার করবা, ঠিক আছে? তো মূলত এইভাবেই আমরা হচ্ছে আমাদের রুটিনটা সাজাইছি, যাতে করে হচ্ছে তোমরা বেনিফিটেড হও, তোমাদের শিক্ষাটা ভালো হয় এবং হচ্ছে তোমরা যাতে আইবি এক্সামগুলোতে এইচ করতে পারো বা বিইউপি এক্সাম বা জেইউর এক্সামে এইচ করতে পারো। এই কারণেই মূলত হচ্ছে আমাদের এইভাবে রুটিন করা। তো যেটা হোক যাই হোক, তোমাদের হচ্ছে পড়াশোনার কি অবস্থা, কে কত দূর আগাইছো বা কিভাবে আগাচ্ছ, ম্যাথগুলো আমাদের যে টপিক ওয়াইজ ম্যাথগুলো হয়ে গেছে সেগুলো কিভাবে করতেছো বা কতটুকু করতে পারতেছো, তোমরা সেগুলো আমাকে একটু কাইন্ডলি জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু আমাকে বলো যে কে কিরকম পড়তেছো বা কিভাবে আগাচ্ছ, কি প্রবলেম ফেস করতেছো, একটু আমাকে কি বলো। আমাদের কিন্তু আজকে হচ্ছে ম্যাথ ক্লাস 4, ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের ম্যাথের 5 নাম্বার ক্লাস। তো 5 নাম্বার ক্লাসের পরে কিন্তু আমাদের একটা রিভিউ টেস্ট হবে, এবং এই রিভিউ টেস্টের পরে কিন্তু তোমাদের হচ্ছে রিভিউ ক্লাসটা যেটা, সেটা কিন্তু তোমাদের হচ্ছে সলভ ক্লাস হবে, যে তোমাদের ম্যাথের যেই পরীক্ষাটা হবে সেই পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে সলভ করতে হয়, আর তোমরা কোথায় কোথায় ভুল করছো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা হবে হচ্ছে রিভিউ ক্লাসে। শ্রমিক চলে আসছো, জুবাইর উৎস চলে আসছো, রিবন চলে আসছো, আগেই চলে আসছো। তো কিছুক্ষণ আগেই আমার এক স্টুডেন্টের সাথে কথা হচ্ছিল যে ভাই হচ্ছে মোটিভেশন পাচ্ছি না, কিভাবে আগাবো বা পড়লে ভুলে যাচ্ছি বা হচ্ছে, দেখো আসলে মোটিভেশনটা, তোমার মোটিভেশনটা কিন্তু তোমার নিজের মধ্যেই। হ্যাঁ, আমি যদি ধরো তোমাকে কিছু মোটিভেশন দেই যে আমি এভাবে পড়ছি, আমি ওভাবে করছি, এত কষ্ট করছি বা এইভাবে আমার জিনিসগুলো অ্যাচিভ করছি, এই জিনিসটা হচ্ছে তোমাকে ক্ষণিকের একটা মনে শান্তি দিবে বা হচ্ছে ক্ষণিকটা তোমাকে হচ্ছে এনকারেজ করবে। কিন্তু তোমার ভিতরে যদি মোটিভেশনটা না থাকে, তোমার নিজের ভিতরে যদি এনকারেজমেন্টটা না থাকে যে হ্যাঁ আমি হচ্ছে নিজে পারবো করতে, আমি কষ্ট করব, আমি হচ্ছে আহ, আহ, হার্ড ওয়ার্ক করব, আমি হচ্ছে কষ্ট করে হলেও পড়বো, কারেন্ট চলে গেছে তাও আমি পড়তে পারবো, বা হচ্ছে কোনো একটা কোনো একটা ফ্রেন্ডসরা হচ্ছে ট্যুরে যাচ্ছে বা ফ্রেন্ডসরা চিল আউট করতেছে, না আমি চিল আউট করবো না, আমি পড়াশোনা করব, এটা কিন্তু তোমার ভিতরে থাকতে হবে। হ্যাঁ, ভিতরে না থাকলে কিন্তু তোমাকে কোনোভাবেই মোটিভেশন দিয়ে হয় না। তো আহ, আমি অ্যাজ এ পার্সন মনে করি যে
স্টুডেন্টরা হচ্ছে দুই ধরনের হয়ে থাকে। কিছু কিছু স্টুডেন্ট যাদেরকে হচ্ছে মোটিভেশন দিলে তারা হচ্ছে ভালো করে পড়াশোনা করে বা সামনে আগায় যায়, বা হচ্ছে তারা আহ, জীবনে আগায় যাওয়ার জন্য একটা জিনিস পায় যেটার দ্বারা তারা আগায় যায়, সেটা হচ্ছে তাদের জন্য মোটিভেশন। ওকে, আরেক ধরনের মানুষ আছে যে না, এরা হচ্ছে জীবনে হার্ড ট্রুথ গুলা শুনতে চায় এবং হচ্ছে তাদেরকে কষ্টের কথা বলতে হয়, দেন হচ্ছে তারা কঠিন পরিস্থিতিগুলা বলতে হয়, বললে দেন হচ্ছে তারা কি, তারা হচ্ছে আগায় যেতে পারে। ঠিক আছে, তো দুই ধরনের মানুষ, কিছু কিছু মানুষ হচ্ছে মোটিভেশন দিয়ে আগায়, কিছু কিছু মানুষ হচ্ছে ডিমোটিভেশন হলেও আগায়। ঠিক আছে, তো চলো আজকে আমাদের ক্লাস, আমাদের কথা দীর্ঘায়িত না করে আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে মূলত রেশিও নিয়ে। রেশিও কি? রেশিও হচ্ছে আমরা সোজা বাংলায় যেটা আমরা বলি অনুপাত। ঠিক আছে, রেশিও হচ্ছে অনুপাত। অনুপাত মানে কি? অনুপাতকে আমরা যদি একটু ভেঙে লিখি, অনুপাত মানে হচ্ছে ভাগ। কিসের ভাগ? দুইটা বস্তু বা দুইটা জিনিস, দুইটা তিনটা চারটা যেটাই হোক না কেন, এদের হচ্ছে মধ্যে সম্পর্ক প্রকাশ করা কিসের মাধ্যমে? ভাগের মাধ্যমে বা অনুপাতের মাধ্যমে সম্পর্ক প্রকাশ করাটাই মূলত হচ্ছে অনুপাত। ঠিক আছে, আচ্ছা, রেজাল্ট নিয়ে ভয় লাগতেছে ভাইয়া, অ্যাপ্লাই করার মতো পয়েন্ট না থাকলে কি করব, মাইন্ড শুধু এটা ঘুরে পড়া হচ্ছে না এসব। আচ্ছা, এইটা নিয়ে আসলে কথা বলি। সবার হচ্ছে হঠাৎ করে রেজাল্টের একটা শিডিউল দিয়ে দিছে যে এত তারিখে রেজাল্ট দিবে, এখন সবার মাথার মধ্যে এই জিনিসটাই ঘুরতেছে। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে যারা পরীক্ষা দিছো, সবাই তো পরীক্ষা দিছো, এন্ড তোমরা যারা হচ্ছে রেজাল্টের অপেক্ষা করতেছো, তারা কিন্তু অলরেডি পরীক্ষাটা দিয়ে ফেলছো। তোমার কিন্তু এখন আর হাতে কিছু নাই। তুমি পরীক্ষা দিছো, যেই পরীক্ষা দিছো, ভালো দিছো খারাপ দিছো, কয়টা ভুল করছো, এগুলো কিন্তু তোমার পরীক্ষার সময় বা পরীক্ষার পরে গিয়ে তুমি চিন্তা ভাবনা করছো। এখন কিন্তু রেজাল্টের টাইমটা চলে আসছে। এখন কিন্তু এই জিনিসটা চিন্তা করে শুধু শুধু সময় নষ্ট করার কোনো মানে হয় না, কারণ তুমি যা পরীক্ষা দিয়ে আসছো সেটাই তোমার হবে। এখন তুমি কি করতে পারো? তুমি করতে পারো ওই দিনটার অপেক্ষা করতে পারো এবং আল্লাহর কাছে দোয়া করতে পারো, তোমার সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে পারো যে না, আমি দোয়া করি আল্লাহ যাতে আমার রেজাল্টটা ভালো হয়, আমি পরীক্ষা আমার নিজের যথাসাধ্য চেষ্টা করছি, দেন আমার যেটা হয় সেটা। ঠিক আছে, আরেকটা কথা হচ্ছে যে তুমি হচ্ছে যদি টেনশন করো যে আরে আমার পরীক্ষা 8 তারিখে, রেজাল্টে কি হবে, রেজাল্ট যদি খারাপ হয় বাসায় কি করবে, আম্মু কি বলবে, আব্বু কি বলবে, ভাইয়া কি বলবে, আপু কি বলবে, এগুলো নিয়ে যদি চিন্তা করো তাহলে কি হবে, তোমার সময়টাই নষ্ট হবে, এটার দ্বারা কিন্তু তোমার রেজাল্টে কোনো ইফেক্ট হবে না। অথচ তোমার যে এই সময়টা, তুমি যে সময়টা তোমার পড়াশোনার সময়, বা তুমি যে সময়টা তুমি পড়াশোনা করতে পারতা, এই সময়টা শুধু তুমি বৃথা চিন্তা করে সময়টা পাস করছো। এই সময়টা যদি তুমি তোমার অ্যাডমিশনে ফোকাস করো যে না, আমার সামনে তো অ্যাডমিশন, এই রেজাল্ট যেটা হয় হোক, যা পরীক্ষা দিয়েছি সেই অনুযায়ী তো রেজাল্ট হবে, যা হয় হোক, আমি হচ্ছে আমার সামনে আগাইতে হবে, আমার সামনে দেখতে হবে যে সামনে আমার সামনে ক্যারিয়ারের আমার বড় একটা জিনিস অ্যাডমিশন টেস্ট আসতেছে। এখন আমি কি করবো? আমার সেই অনুযায়ী আমার আগাইতে হবে। টেনশন করে লাভ নেই, রেজাল্ট যেটা হবে হবে, সেই অনুযায়ী আমি আমার পদক্ষেপগুলো নিব। তাহলে কিন্তু তুমি কি, তুমি দেখবা যে সামনে আগা যাবে এবং ভালো করতে পারবো। যারা হচ্ছে এগুলো নিয়ে টেনশন করতেছো বা ইয়া করতেছো, নিজের মাইন্ডকে ইয়া করো যে আমার হাতে যা ছিল আমি পরীক্ষার হলে তাই দিয়ে আসছি, যা প্রিপারেশন নিয়েছিলাম, যেভাবে প্রিপারেশন নেওয়া ছিল, যেভাবে পরীক্ষা দেওয়া ছিল ওভাবে দিয়ে আসছি। এখন আল্লাহর কাছে দোয়া করি যে রেজাল্টটা যাতে ভালো হয় এবং আমি যাতে অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারি, সেই অনুযায়ী তুমি পড়াশোনা করতে থাকো, তাইলেই তোমার কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি যদি মনে করো যে না আমি টেনশন করব, আমি হচ্ছে টেনশন করে বাঁচতেছি না, আমি পড়াশোনায় মন বসতেছে না, তাহলে এটা তোমারই ক্ষতি হবে, তোমার রেজাল্টে কোনো কিন্তু ইম্প্যাক্ট করবে না। ঠিক আছে, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। হ্যাঁ, তোমার পরীক্ষা হয়ে গেছে, ইনশাল্লাহ ভালো হবে, রেজাল্টটা ভালো হবে, এই আল্লাহর কাছে দোয়া করো, তাইলে কিন্তু তুমি ভালো করতে পারবা। ঠিক আছে, এবং সামনের পরীক্ষাগুলোতে তুমি ভালো করতে পারবা। তো আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে অনুপাত। অনুপাত থেকে তোমাদের আইবিএ তে কিন্তু একটা থেকে দুইটা ম্যাথ আসবে। অনুপাত থেকে না আসলেও কোনো একটা ম্যাথের মধ্যে বা দুইটা ম্যাথের মধ্যে অনুপাতটা দিয়ে দিবে, তো অনুপাতটা শেখাটা জরুরি। ঠিক আছে, তো অনুপাত সম্পর্কে আমরা বলতেছিলাম যে দুটা বস্তুর মধ্যে সম্পর্ক প্রকাশ করার জন্য আমরা কি অনুপাতটা ব্যবহার করি। যেমন ধরো আমি যদি বললাম 3/4, এরকম একটা জিনিস বললাম, তার মানে কি 3/4 মানে হচ্ছে 3:4। তার মানে কোনো একটা কিছু 3 হলে আরেকটা জিনিস হচ্ছে 4। তার মানে এই জিনিসটাই হচ্ছে 6:8। ওকে, কমন জিনিসটা বাদ দিলে এটা কিন্তু 3/4ই হয়ে যায় বা 3:4 হয়ে যায়। তো মূলত এটাই হচ্ছে অনুপাত, যে দুইটা
সংখ্যার মধ্যে তুলনা প্রকাশ করার জন্য ভাগের মাধ্যমে, অনুপাতের আরেক নাম হচ্ছে ভাগ, ভাগের মাধ্যমে প্রকাশ করাটাই হচ্ছে অনুপাত। তাহলে দেখো এখানে দেওয়া আছে যে যদি কোনো একটা রুমে 3জন পুরুষের জন্য 4জন মহিলা থাকে তাহলে তাদের অনুপাত হবে 3:4 বা 3:4। 3:4 মানে হচ্ছে 3জন পুরুষের জন্য 4জন মহিলা, এভাবে। তাহলে এটাকে আমরা 3:4 অথবা 3:4 অথবা 3/4 এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন এইখানে বেসিক যে জিনিসটা, হিডেন যে জিনিসটা, সেই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে এইখানে 3:1 আছে, এখানে 3:1 আছে আর নিচে 4:1 আছে। 1 বলাটা ঠিক না, আসলে 1 বলাটা ঠিক না। এখানে একটা এমন একটা কমন জিনিস আছে যে জিনিসটা হচ্ছে এই দুইটা সংখ্যার মধ্যে ছিল, যেটা হচ্ছে পরবর্তীতে কাটা চলে গেছে। ঠিক আছে, কমন বস্তু থাকলে সেটা 4 হতে পারে, 5 হতে পারে, যে কোনো সংখ্যা। তো আমরা এটাকে মনে মনে, যেহেতু অনুপাতে প্রকাশ করছি সেহেতু এটা মনে মনে 1 ধরে নিই। ঠিক আছে, তো 3/4 হচ্ছে এই জিনিসটা। তাহলে 3/4 মানে কিন্তু আমরা বলতে পারি 3/4 is equivalent to 6/8। আমরা বলতে পারি 3/4 is equivalent to 9/12 এভাবে বলতে পারি। অথবা হচ্ছে আমরা 3/4 is equivalent to আমরা বলতে পারি 30/40। ঠিক আছে, যে কোনো একটা কিছু বলতে পারি, মানে যে জিনিসটা হচ্ছে এটা সমান হবে। ঠিক আছে, যদি 30 জন পুরুষের মধ্যে 40 জন মহিলা থাকে তার মানে হচ্ছে 3 জনে 4 জন মহিলা, 3 জন পুরুষে 4 জন মহিলা, এটাই হচ্ছে মূল কথা। ঠিক আছে, তাহলে চলো আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি যে অনুপাতের অঙ্ক। অনুপাত কিভাবে দেওয়া আছে, এখানে বলা আছে the ratio of girls to boys in the class is 4:7। মানে কোনো একটা ক্লাসে যদি গার্ল থাকে 4 জন তাহলে বয় থাকে কতজন? বয় থাকে 7। ওকে, if there are 35 boys, if there are 35 boys in the class, ক্লাসে কতজন বয়েজ আছে? বয়েজ আছে 35, 35 জন বয়েজ আছে। তার মানে আমরা বলতে পারি যে এই 7 is equivalent to 35। শর্টকাটে ম্যাথটা করার আগে আমরা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্টটাকে আগে বুঝানি। যদি সেই রেশিওর যে কমন উপাদানটা, রেশিওটা সেটা যদি x হইতো, আমরা বলতে পারতাম, সেটা যদি x হইতো তাহলে আমরা বলতে পারতাম যে ওই ক্লাসে 4x গার্ল আছে আর 7x বয় আছে। ঠিক না, 7x বয় আছে। তাহলে আমরা বলতাম যে 7x equals to 35, তার মানে x is equals to 5, x is equals to 5। তাহলে আমরা বলতে পারবো না যে কতজন মেয়ে আছে, আমরা বলতে পারবো 4 into 5 that means 20, 20 জন মেয়ে আছে। তাহলে 35 জনে 20 জন মেয়ে আছে। ওকে, ক্লিয়ার সবাই? আচ্ছা, তোমাদের আরো আরেকটু কিছু বলি তোমাদেরকে, যে তোমরা যারা হচ্ছে ম্যাথ নিয়ে চিন্তিত যে ম্যাথটা আমরা কিভাবে করব, আমি কিন্তু তোমাদের ক্লাসগুলোতে ম্যাথের বেসিকগুলো ডেভেলপ করে দিচ্ছি। তুমি এই বেসিকগুলো ভালো মতো ডেভেলপ করবো। যখন আমরা হচ্ছে কোশ্চেন সলভ করব, আইবিএ রিলেটেড কোশ্চেন সলভ করবো, জিম্যাটের কোশ্চেন সলভ করবো, তখন কিন্তু তোমাদের জন্য এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে। ওইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করাবো। এখন তুমি বেসিক্সটা ডেভেলপ করো। তোমাদের যেহেতু এখন সময় আছে, তোমরা ক্লাস করতেছো নিয়মিত যারা, তাদেরকে বলতেছি তোমরা হচ্ছে এখনই যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলোর ম্যাথগুলো ভালো মতো করো এবং বেসিক্সটাকে স্ট্রং করো। তাহলে দেখবা যে তোমরা ওই কঠিন, যত কঠিন ম্যাথই দেখ না কেন, টেকনিক ফলো করে তোমরা পেরে যাবে। তো এই হচ্ছে আমাদের 20 জন মেয়ে, 35 জন ছেলেতে। অথবা এই ম্যাথটা আরেকভাবে করা যায়, এই ম্যাথটা আমরা আরেকভাবে করব, এই টেকনিকটা ফলো করে। এই টেকনিকটা আমাদের কাজে লাগতে পারে অঙ্কে। তাহলে আমরা দেখছি একটু খেয়াল করো, আমরা দেখছি যে গার্ল বাই বয়েজ ছিল, গার্ল বাই বয়েজ মানে হচ্ছে 4/7 ছিল। আর এটার মানে হচ্ছে আমাকে কিন্তু দেওয়া ছিল হচ্ছে বয়েজের সংখ্যা, গার্লের সংখ্যা কি দেওয়া ছিল? গার্লের সংখ্যা দেওয়া ছিল না, ঠিক না? তাহলে গার্লকে আমরা ধরলাম কি? জি ধরলাম। ঠিক আছে, যেহেতু বয়েজের সংখ্যা দেওয়া আছে, গার্লের সংখ্যা দেওয়া নাই, এই জন্য গার্লকে ধরলাম কি? জি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 4/7 is equals to
g/35 g/35 তাহলে এটাকে আমরা কি করতে পারি আমরা আর গুণ করতে পারি তাহলে আর গুণ করতে পারি সেটা হচ্ছে 7g এটা আর গুণ হয়েছে আর গুণ হয়ে এটা এটার সাথে গুণ হয়েছে 7g is equals to 35 into 4 তোমাদের আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে তোমরা কখনোই অঙ্কের ক্ষেত্রে এইখানে যেহেতু এমসিকিউ রিলেটেড ম্যাথ থাকবে এমসিকিউ এর মতো ম্যাথ থাকবে এখানে এগুলো কখনোই গুণ করবা না গুণ করে সময় নষ্ট করার কোনো দরকার নেই এই 7টাকে আমরা এখানে নিয়ে আসব এই 7টাকে আমরা এখানে নিয়ে আসব তাহলে কি হবে 35 ডিভাইডেড ইনটু 4 ডিভাইডেড বাই 7 হবে আমরা 7 এর সাথে 35 কে কেটে দিলে 5 এটা হয়ে যাবে 20 এভাবে আমরা করব ঠিক আছে তাহলে আমাদের সময়টা বাঁচবে এন্ড আমাদের ক্যালকুলেশনটাও ইজি হয়ে যাবে ওকে সবাই বুঝতেছো আমরা পরের ম্যাথটাতে চলে যাই দেখো এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে the ratio of men to women in a room is 3:4 মানে কি একটা রুমে পুরুষের সংখ্যা হচ্ছে 3x আর মহিলার সংখ্যা হচ্ছে 4x এখন বলতেছে if there are 35 people in the room তাহলে টোটাল কতজন আছে টোটাল আছে হচ্ছে 7x ঠিক না টোটাল 7x আছে এই 7x ইকুয়ালস টু কত দেওয়া আছে 35 পিপল টোটাল 35 পিপল এই ক্লাসে আছে বা এই রুমে আছে তাহলে এটাকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু 5 ঠিক না ইউনিট হচ্ছে 5 এর ব্যবধান আছে 5 এর রেশিওতে আছে তাহলে বলছে হাউ মেনি পিপল আর মেন কতজন হচ্ছে পুরুষ আছে তাহলে আমরা জানি পুরুষ হচ্ছে 3x তার মানে 3x ইকুয়ালস টু 3 ইনটু 5 তাহলে কতজন পুরুষ আছে 15 জন পুরুষ আছে ওকে এই পর্যন্ত চলে আসলাম এইভাবে করা যায় এভাবে অল্টারনেটিভলি এভাবে করা যায় তোমরা চাইলে করতে পারো কোনো সমস্যা নাই এখন দেখো আরেকটা ম্যাথ এখানে বলতেছে the ratio of men to women মানে পুরুষ এবং মহিলাদের রেশিও আবার আগের মতো করে রেশিও দেওয়া আছে একটা কত 7:13 মানে পুরুষ যদি হয় 7 তাহলে মহিলা হচ্ছে কত 13 ওকে what percent of the people in the room are men এখানে কিন্তু দেখো আমরা যে পার্সেন্টেজের ক্লাসটা গত ক্লাসে করছি এই পার্সেন্টেজের একটা কাজ আসবে এখানে ওকে পার্সেন্টেজের একটা কাজ আসবে দেখো তাহলে আগে আমার বের করতে হবে যে কত পার্সেন্ট কতজন আছে আসলে পুরুষ আছে সেটা বের করতে হবে তাহলে যদি এরকম হয় যে 7x হচ্ছে পুরুষ আছে আর 13x হচ্ছে মহিলা আছে তাহলে টোটাল কত আছে টোটাল আছে হচ্ছে 20x ঠিক না টোটাল হচ্ছে 20x এখন পার্সেন্টেজ বের করতে হবে কিসের পুরুষের তাহলে পুরুষ হচ্ছে 7x আর টোটাল হচ্ছে 20x বলছে কি দেখো একটু খেয়াল করো দেখো এখানে বলতেছে হোয়াট পার্সেন্ট অফ দা পিপল টোটাল পিপল কথা বলতেছে কিন্তু হ্যাঁ টোটাল পিপলের কত তাহলে টোটাল হচ্ছে নিচে যাবে আর কতজন পুরুষ সেটা হচ্ছে উপরে যাবে ইনটু কি হবে ইনটু 100 হবে ঠিক না এখন কি করব এখন যেহেতু 100 আসছে x কাটা যাবে 20 দিয়ে এটাকে কাটা যাবে এটা হবে 5 5 20 100 তার মানে 35% হচ্ছে পুরুষ তার মানে 35% হচ্ছে পুরুষ ওকে রাইট সাইডে কিছুটা দেখা যাচ্ছে না আচ্ছা তাহলে ওকে ওই সাইডটা আমরা অফ করে রাখি পার্সেন্টেজ এবার ঠিক আছে দেখো তো এবার কি ঠিক আছে কিনা বলো তো
থ্যাংক ইউ জুবাইর উৎস, থ্যাংক ইউ। ওকে, তাহলে এই ম্যাথটা বুঝতে পারছো? পার্সেন্ট দেখো, এখানে কিন্তু রেশিও আর পার্সেন্ট দুইটাকে মিক্স করে একটা অঙ্ক দিয়ে দিছে, এটা কি বুঝছো কিনা? এইখানে দেখো আরেকটু ডিফারেন্ট, আরেকটু এটা অপশনাল ম্যাথ, আমরা চলো এই ম্যাথটা করি। এখানে বলছে at a certain company the ratio of male to female employees is, আগের মতোই এখানে রেশিও আকারে দেওয়া আছে, বলতেছে মেল টু ফিমেল। এখানে কিন্তু এই জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে যে রেশিওটা কিভাবে দেওয়া আছে। এখন যদি ফিমেল টু মেল দেওয়া হতো তাহলে কিন্তু উল্টা হয়ে যেত, ঠিক না? এখানে বলছে মেল কত, মেল হচ্ছে 3 আর ফিমেল কত, ফিমেল হচ্ছে 4। ওকে, if there are 5 more female employees than male employees, মানে কি? মানে হচ্ছে যতজন মেল এমপ্লয়ি আছে, যতজন মেল এমপ্লয়ি আছে তার চেয়ে ফিমেল এমপ্লয়ি সংখ্যা কত? 5 জন বেশি। তাহলে আমরা যদি এইখানে x ধরি, এখানে যদি আমরা x ধরি যে মেল হচ্ছে 3x আর ফিমেল হচ্ছে 4x, তাহলে এদের ডিফারেন্স কত? ডিফারেন্স কত দেখো, ডিফারেন্স হচ্ছে x। আর এই ডিফারেন্সটা কত বলে দিছে? এই ডিফারেন্সটা বলে দিছে কত? 5। তার মানে আমরা বুঝলাম যে x = 5। x = যদি 5 হয় তাহলে আমাকে জানতে চাইছে কি হাউ মেনি মেল এমপ্লয়িজ, কতজন মেল এমপ্লয়িজ আছে। মেল হচ্ছে 3x, দ্যাট মিন্স 3x = 5 * 3, তার মানে 15। ওকে, এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। এটা হচ্ছে খুব সহজ একটা অঙ্ক ছিল তোমাদের জন্য, তোমরা এখানে সলিউশন দেওয়া আছে, দেখে নিতে পারো। এইটা দেখো, এখানে আরেকটা একই রকম ম্যাথ, এটা একটু কঠিন, একটু ট্রিকি। দেখো এখানে বলতেছে, এটাকে আমি করাবো না, তোমরা পারবা, দেখি তো পারো কিনা। নট সো ফাস্ট কামাল, একটু বুঝে করতে হবে। হ্যাঁ, খুব সহজ ম্যাথটা কিন্তু তোমার দেখা যাবে যে ভুল হয়ে যাবে পরীক্ষায়, আর কঠিন ম্যাথটা তুমি কিন্তু খুব সহজেই পারে আসবা। প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করো। বলছে দ্য রেশিও অফ বয়েজ এন্ড গার্লস ইন এ ক্লাস ইজ 7:13। তার মানে বয়েজ কত? বয়েজ হচ্ছে 7x আর গার্ল হচ্ছে 13x। টোটাল কত? টোটাল হচ্ছে 20x। এখন কি বলছে দেখো, এখন বলছে which of the following could not be the number of the students in the class, মানে নিচের কোনটি ক্লাসের স্টুডেন্টের সংখ্যা হতে পারে না। এখন এই প্রশ্নটা জানতে চাচ্ছে যে আসলে তুমি প্রশ্নটা বুঝছো কিনা, বা হচ্ছে প্রশ্নটা তুমি খুব মানে দ্রুত যাতে না করে দাও। হ্যাঁ, খুব দ্রুত সলভ করে দিলে দেখা যাবে যে তুমি ভুল করবে, ভুল করার সম্ভাবনা বেশি থাকে। এখন দেখো আমি দেখতেছি যে এইখানে টোটাল আসতেছে 20x আসতেছে। টোটাল আসতেছে কত? টোটাল আসতেছে 20x। তার মানে ক্লাসে স্টুডেন্টের সংখ্যা হবে 20 এর মাল্টিপল। 20 এর মাল্টিপল, 20 এর মাল্টিপল কোনগুলা দেখো, 20 এর মাল্টিপল কিন্তু তোমরা শিখে আসছো, ঠিক না? 20 এর মাল্টিপল নাম্বারে শিখে আসছি আমরা। 20 এর মাল্টিপল হচ্ছে 20 নিজেই, 40, 60, 80, 100, 120, 140, we can go so on and so on and so on। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে, এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা নাই? এই সংখ্যাটা নাই, 50 নাই। কারণ 50টা হতেই পারে না, কারণ কি এই রেশিও 20 দ্বারা কিন্তু ভাগ যাবে না, ঠিক আছে? ওকে, তো এই অঙ্কটা দেওয়ার মানে হচ্ছে, এই অঙ্কটা তোমাদেরকে করতে দেওয়ার মানে হচ্ছে তোমাদেরকে আরেকটা ট্রিক্স শেখানো। পরীক্ষায় তোমাদেরকে যদি কোনো একটা ম্যাথ দেয় আর তোমার কাছে অনেক সহজ লাগে, এটাকে কখনোই সহজ মনে করবা না, ধীরে সুস্থে ওটাকে অ্যান্সার করবা, ঠিক আছে? যেমন আমরা হচ্ছে খেলাধুলার ক্ষেত্রে আমরা কি চিন্তা করি, আমরা সবসময় চিন্তা করি আমাদের প্রতিপক্ষ কখনোই কি দুর্বল না, ঠিক ওরকম তুমি কখনোই প্রতিপক্ষকে দুর্বল মনে করবে না। যখনই তুমি দুর্বল মনে করবা দেখবা যে তোমার হচ্ছে ভুল হচ্ছে, বা সহজ অঙ্কটা তুমি ভুল করে দিয়ে আসবা, পরীক্ষা থেকে বের হবা বলবা যে হ্যাঁ এই সহজ অঙ্কটা আমি ভুল করে দিয়ে আসলাম। তো কখনোই লাইটলি নেওয়া যাবে না, ঠিক আছে? এবং তাড়াহুড়া তো অবশ্যই করা যাবে না। একটা জিনিস শোনো, তোমাদের হচ্ছে 75টা এমসিকিউ অ্যান্সার করতে হবে 1 ঘন্টা 30 মিনিট,
মানে 90 মিনিটে তোমাদের 75টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। তুমি যদি 90 মিনিটে 50টা এমসিকিউ অ্যান্সার করো, 50টাই কারেক্ট করো, তাহলেই তুমি চান্স পাবা। এই জিনিসটা খেয়াল করবা, কখনোই 100% মার্কস দাগাইতে যাবা না। অ্যাডমিশন টেস্টে, কম্পিটিটিভ এক্সামে তোমরা যে কোনো পরীক্ষা দাও, এখন না দাও, তোমরা হচ্ছে অনার্সের পরে তোমরা হচ্ছে যে কোনো হচ্ছে সরকারি পরীক্ষা দাও বা যে কোনো পরীক্ষা দাও, এমসিকিউ পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামে কখনোই তুমি কখনোই 100 মার্কসের অ্যান্সার করতে যাবে না, ঠিক আছে? ওকে, আমরা পরের অঙ্কটাতে চলে যাই। দেখো এইটা, দেখো এটা হচ্ছে আরেকটু কঠিন ম্যাথ। এটা কিন্তু হচ্ছে জিম্যাট এর ম্যাথ, ঠিক আছে? জিম্যাট এর ম্যাথ একটু খেয়াল করো। দেখো এখানে বলতেছে ইন এ পার্কিং লট, একটা পার্কিং লটে 1/3 অফ দ্য ভেহিকলস আর ব্ল্যাক। তার মানে একটা পার্কিং লটে যদি 3টা গাড়ি থাকে, তাহলে এর মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এন্ড 1/5 অফ দ্য রিমাইন্ডার মানে হচ্ছে কি, বাকি যেই কয়টা থাকবে তার 5টার একটা হচ্ছে কি, 5টার একটা হচ্ছে হোয়াইট। ওকে, রিমাইন্ডার মানে হচ্ছে যতগুলা বাকি আছে, যত আছে তো। আচ্ছা, ওকে, এখন আমাকে বের করতে বলছে যে হাউ মেনি ভেহিকলস কুড বি পার্ক অন দ্যাট লট, ওই লটে কতগুলা গাড়ি পার্ক করা যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি যেহেতু আমাকে দিয়ে দিছে যে 1/3 হচ্ছে, 3টার একটা হচ্ছে ব্ল্যাক আর 5টার একটা হচ্ছে হোয়াইট, আমি এই দুইটাকে গুণ করে দিই আমাদের এলসিএম বের করার জন্য, লসাগু বের করার জন্য এই দুইটাকে গুণ করে দিই। তাহলে গুণ করে দিলে কি হচ্ছে, দেখো গুণ করে দিলে হচ্ছে 1/15 হচ্ছে। তার মানে আমি বুঝতেছি যে টোটাল 15টা গাড়ির মধ্যে একটা হবে ব্ল্যাক অর হোয়াইট, যে কোনো একটা কিছু, যাই হোক না কেন। এখন এখানে আমাকে বলতেছে হাউ মেনি ভেহিকলস কুড বি পার্কড অন দ্য লট, ওই লটে কতগুলা গাড়ি পার্ক করা যাবে। তার মানে অতগুলাই গাড়ি পার্ক করা যাবে যেই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাচ্ছে, যেই সংখ্যাটা 15 দিয়ে ভাগ যাবে সেই কয়টা গাড়ি হচ্ছে ওই পার্কিং লটে পার্ক করা যাবে। তাহলে দেখি তো, 8 তো 15 দিয়ে ভাগ যাচ্ছে না, 12 যাচ্ছে না, 20ও যাচ্ছে না, 35ও যাচ্ছে না, যাচ্ছে কি 30। তাহলে ওই লটে 30টা গাড়ি পার্ক করা যাবে। এই ম্যাথটা কি বুঝছো সবাই? এই ম্যাথটা কিন্তু আমি কোনো টেকনিক ফলো করে করি নাই, কোনো ইকুয়েশন ফলো করে করি নাই। এটা জাস্ট হচ্ছে আমাদের গিভেন সেন্টারে আমি কিন্তু জাস্ট হচ্ছে লসাগু করে যে বুঝতে পারছি যে কোনটা দিয়ে ভাগ হবে, অপশন টেস্ট করে এই ম্যাথটা করছি। এটা কি বুঝতে পারছো সবাই? ওকে, ভেরি গুড। এবার আসো কম্বাইনিং টু রেশিওস, দুইটা রেশিওকে ভাগ করার টেকনিক। দুইটা রেশিওকে ভাগ কিভাবে করবে একটু ভালো করে খেয়াল করো। ধরো তোমাকে একটা রেশিও দেওয়া আছে 3/4, আরেকটা রেশিও দেওয়া আছে 5/6। এইভাবে দুইটা রেশিও দিয়েছে, দুইটা অনুপাত দেওয়া আছে। ধরো তোমরা যারা হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করো তাদের জন্য একটু দেই, যে ধরো এটা হচ্ছে মুশফিক আর এটা হচ্ছে সাকিব, আর এটা হচ্ছে মুশফিক আর এটাকে দিব, এটা ধরো লিটন। ওকে, তার মানে এই ইকুয়েশনটা বলতেছে বা এই অনুপাত দুইটা বলতেছে যে যদি কোনো একটা খেলায় মুশফিক 4 রান করে, মুশফিক যদি 4 রান করে তাহলে সাকিব করে কত রান? সাকিব করে 3 রান। আর যদি লিটন 6 রান করে তাহলে মুশফিক করে 5 রান। এই হচ্ছে আমার ইকুয়েশন দেওয়া আছে, হ্যাঁ, বা অনুপাতটা দেওয়া আছে। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমরা দেখতেছি যে দুইটা অনুপাতে একটা হচ্ছে কমন ব্যক্তি আছে, যেটা হচ্ছে মুশফিক। এখন এই দুইটা অনুপাতকে আমি একটা অনুপাত বানাবো, মানে 3 জনের একটা অনুপাত বানাবো। তাহলে কি করব, এখানে অনেক টেকনিক আছে, অনেকে অনেক টেকনিক ফলো করে, আমি একটা টেকনিক ফলো করি। সেই টেকনিকটা হচ্ছে আমি এই দুইটা ইকুয়েশনকে এভাবে করে লিখবো, 3:4, দুইটা অনুপাতকে এইভাবে করে লিখবো, একটু ফাঁকা ফাঁকা করে লিখবো।
আমি লিখবো হচ্ছে 3:4, আমি লিখবো 5:6। ঠিক আছে, এইভাবে ফাঁকা ফাঁকা করে লিখবো। দেন আমি কি করব, আমি এই যে কমন ব্যক্তি আছে, এই কমন ব্যক্তির এটা দিয়ে এই পুরোটাকে গুণ করব আর এটা দিয়ে এই পুরোটাকে গুণ করব। তাহলে কি হলো দেখো, এটারে 5 দিয়ে গুণ করব, এটারেও 5 দিয়ে গুণ করব, এটারে 4 দিয়ে গুণ করব, এটারে 4 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে কি আসবে দেখো, এখানে ফলাফল আসবে 15:20, এখানে আসবে 20:24। তাহলে এই অনুপাতটাকে আমরা কিভাবে লিখতে পারি? এই অনুপাতটাকে আমরা লিখতে পারি 15, যেহেতু 20 এ 20 মিলে গেছে, এই যে 20, এই যে 20 মিলে গেছে, সেহেতু 15:20:24। ঠিক আছে, তো এইভাবে করে কিন্তু আমরা দুইটা অনুপাতকে একটা অনুপাতে রূপান্তর করতে পারি। দেখো তোমাদের এখানে এইভাবে এক্সপ্লেইন করা আছে যে যদি এ বি এটা হয় আর বি আর সি এইভাবে হয়, তাহলে এটা কিভাবে নির্ণয় করব। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে এলসিএম এর কথা বলছে, এলসিএম আমার দেখার দরকার নাই। আমি কি করব, কমন যে এই যে বি, বি এর এটা দিয়ে এই দুইটাকেই গুণ করব আর বি এর এটা দিয়ে এই দুইটাকে গুণ করব। গুণ করে দিলে আমরা হচ্ছে কমন একটা নাম্বার পেয়ে যাব, যেটা হচ্ছে বি এর নাম্বার। ওইভাবে করে লিখে দিব। বুঝে গেছে? আচ্ছা, তাহলে আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি, চলো। ক্রিকেট খেলার কথা বলতেছিলাম, ক্রিকেট খেলা চলে আসছে। দেখো, ইন এ ক্রিকেট গেম দ্য টোটাল রানস স্কোরড বাই সাকিব, মুশফিক এন্ড মাশরাফি ওয়্যার কত? টোটাল তারা কত রান করছে? 171। সাকিব, মুশফিক আর হচ্ছে মাশরাফি। এইটা হচ্ছে ক্লাস 9 এর বইয়ের ম্যাথ। ক্লাস 9 এ এই ম্যাথটা আছে, জেনারেল ম্যাথ বইয়ে, বাংলায় আছে, এটা কিন্তু ইংলিশে দিয়ে দিছে। ওকে, দেখো, একটা খেলায় সাকিব, মুশফিক এবং মাশরাফি তিনজন মিলে টোটাল 171 রান করেছে। দ্য রেশিও অফ রান স্কোরড বাই সাকিব এন্ড মুশফিক, সাকিব আর মুশফিকের রানের অনুপাত আর মুশফিক এন্ড মাশরাফির রানের অনুপাত কত? 3:2। তাহলে টেকনিক কি? সাকিব এন্ড হচ্ছে মুশফিক আর হচ্ছে মাশরাফি, এই দুইজন অনুপাত দেওয়া আছে। এটাও হচ্ছে 3:2, এটাও হচ্ছে 3:2। এখানে কমন উপাদান হচ্ছে কে? এখানে কমন উপাদান হচ্ছে মুশফিক। যেহেতু মুশফিক কমন উপাদান, তাহলে এটাকে আমরা কি করব, এইটাকে হচ্ছে 3:3 করব, 2:3 করব, আর এটাকে করব, এটাকে কি করব, এটাকে 2 দিয়ে গুণ করব, এটাকেও 2 দিয়ে গুণ করব। তাহলে কি চলে আসলো? এখানে আসলো 9:6, এখানে আসলো 6:4, 9:6, 6:4 চলে আসলো। তাহলে কি হলো, এই দেখো কমন চলে আসছে, কমন 6 চলে আসছে, তার মানে 9:6:4 পেয়ে গেলাম। হোয়াট ওয়ার দ্য রান স্কোরড বাই মুশফিক, মুশফিক কত রান করছে? তাহলে মুশফিক কত রান করছে দেখো, টোটাল রেশিও ছিল 9:6:4, তাহলে এই সবগুলোকে যোগ করব, 19 হয়। ওকে, তাহলে টোটাল রান ছিল হচ্ছে 171। এই 171 রানের 19 ভাগের 6 ভাগ করছে কে? মুশফিক। তাহলে এটা কিভাবে বের করব? আমরা জানি 19 10 হচ্ছে 190, এটাকে 9 বার যাবে, 6×9 = 54। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। ওকে, ভেরি গুড সৌমিক, ভেরি গুড। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা গেল। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি, চলো। এইরকম এই ম্যাথ, কিন্তু হচ্ছে একটু অন্য আরেকটা জিনিস মিলাই দিছে। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে if 20% of A is equals to 30% of B, তাহলে আমরা পার্সেন্টেজের ম্যাথে কি শিখছি? আমরা পার্সেন্টেজের ম্যাথে শিখছি অফ মানে হচ্ছে গুণ, অফ মানে হচ্ছে গুণ, এটা শিখছি, ঠিক না? তাহলে কি করব,
তাহলে দেখো 20% মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100, 30% মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 100। ওকে, যারা একটু চালু মানে হচ্ছে যারা খুব সহজেই বুঝে গেছো তাদের জন্য বলি, তাদের জন্য দিয়ে দেই যে তুমি যেহেতু এখানে দেখতেছো 20% অফ a ইজ ইকুয়ালস টু 30% অফ b, তুমি কিন্তু সাথে সাথে অ্যাজিউম করে নিতে পারতাছো যে 2a ইকুয়ালস টু 3b, সাথে সাথে কিন্তু অ্যাজিউম করে নিতে পারতাছো। হ্যাঁ, এটা 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 কাটা যাবে, এখানে এখানে কাটা যাবে, আর এই 10 কাটা যাবে, তাহলে 2a ইকুয়ালস টু 3b হবে। এভাবে করা যায়, ঠিক আছে? তুমি হচ্ছে যে যেভাবে পারো সেভাবে করবা, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে ওভাবেই করতে হবে। তুমি জাস্ট এখন কি করবো দেখো, এখন এই a এখানে আছে, b এখানে নিয়ে আসলে কি হবে, 3 উপরে চলে যাবে আর এই 2 এখানে নিয়ে আসবো, তাহলে a ইস টু b এর রেশিও কত হয়ে গেল, 3/2। আবার বলছে এখানে দেখো, এখানে বলছে ইজ ইকুয়ালস টু 6/c, 6/c বলছে, ঠিক না? তার মানে আমরা বলতে পারি হচ্ছে এইটা হচ্ছে এটা, তার মানে 30% of b equals to 1/6c, এইটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এটাকে কি করতে পারি, এটাকে আমরা নিব, আমরা জানি 30% মানে হচ্ছে 30 ডিভাইডেড বাই 100, b is equals to 6c/6। এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 3b/10 equals to c/6, এভাবে লিখতে পারি। ওকে, তাহলে কি করব আমরা এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে দুই পাশে নিয়ে ফেলবো, সিটাকে এই পাশে নিয়ে আসবো, সিটাকে এই পাশে নিয়ে আসলে হবে b/c, আর ওইখানে হবে হচ্ছে 10, নিচে হবে 18, তার মানে 5/9। তাহলে আমরা দুইটা রেশিও পাইলাম। কয়টা রেশিও পাইলাম? দুইটা রেশিও পাইলাম। একটা হচ্ছে 3/2 আর একটা হচ্ছে 5/9, এটা হচ্ছে 5/9, যেখানে b হচ্ছে কোনটা, b হচ্ছে এই যে এই দুইটা, ঠিক আছে? তাহলে এটাকে কম্বাইন করার জন্য কি করব, 3 × 5 = 2 × 5, আর এখানে কি করব 5 × 2 অনুপাত 9 × 2, তাহলে কি হইলো, এখানে 15:10 এন্ড আসলো 10:18, তার মানে 15:10:8, এইভাবে করে চলে আসলো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অ্যান্সার। কে বলছো ডি? হ্যাঁ, গুড, কনফিডেন্টলি অ্যান্সার করবা। হ্যাঁ, কেউ হচ্ছে অ্যান্সার করে কোশ্চেন মার্ক দিয়ে দিবা না। হ্যাঁ, যে আমাকে জিজ্ঞেস করতেছো, কনফিডেন্টলি অ্যান্সার করবা, এটা ভুল হইলে হইলো, সমস্যা নেই, ভুল করেই আমরা শিখবো, ভুল যত করবো বেশি, ভুল শিখবো তত বেশি। ওকে, এবার আসো সমানুপাত। সমানুপাত মানে হচ্ছে অনুপাতের সমান। যদি দুইটা অনুপাত সমান হয়, মানে a/b = c/d, তার মানে হচ্ছে এই দুইটা অনুপাত হচ্ছে সমানুপাত, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a/b = c/d, এটাকে লিখতে পারি না? এটাকে এইভাবে লিখতে পারি। আরেকটা লিখতে পারি, এটা হচ্ছে AD = BC। ওকে, এটাকে আমরা বলবো সমানুপাত, ঠিক আছে? যেখানে এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে সেকেন্ড, আর এটা হচ্ছে থার্ড। তোমরা কি জানো এই ম্যাথটা কোন বইয়ে ছিল বা কোন ক্লাসের বইয়ে ছিল? এই ম্যাথটা ছিল হচ্ছে ক্লাস 8 এর বই, ঠিক আছে? ক্লাস 8 এর বই কিন্তু এরকম 4টি রাশির সমানুপাত ছিল, যেখানে আমরা শিখতাম যে প্রথম পদ, প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এটা কিন্তু ক্লাস 8 এ আমরা শিখতাম।
হ্যাঁ, এটাকে হচ্ছে এই এ বি আকারে ফোর্থ প্রপোর্শনাল, চারটা প্রপোর্শনাল দেওয়া আছে, এইভাবে আমাদেরকে সমানুপাত আকারে দেওয়া দিয়ে দিছে। ওকে, তাহলে 4 নাম্বারটা যেহেতু বলতেছে কি ফোর্থ প্রপোর্শনাল, তাহলে এই রিলেটেড একটা ম্যাথ করি। দেখো এটা কি পারবা তোমরা? ফোর্থ প্রপোর্শনাল টু 3, 9 and 4, ফোর্থ প্রপোর্শনাল, এই ম্যাথটা কি পারবা? এখানে হচ্ছে 3 হচ্ছে এ, 9 হচ্ছে বি, আর এটা হচ্ছে সি। তোমার ডি বের করতে হবে, ডি বের করতে হবে। করো তো দেখি। ওকে, তাহলে কি ছিল আমাদের? আমাদের ছিল 3 ইন্টু ডি মানে ইকুয়ালস টু 9 ইন্টু 4, ঠিক না? তার মানে ডি ইজ ইকুয়ালস টু 9 ইন্টু 4 ডিভাইডেড বাই 3, দ্যাট মিন্স 12। ভেরি গুড। কারা কারা পারছো? হ্যাঁ, জুবায়ের উৎস পারছো। ওকে ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাদের ক্রমিক সমানুপাত তিনটা প্রপোর্শনালের ক্ষেত্রে কি হবে? দেখো, তিনটা প্রপোর্শনালের ক্ষেত্রে হবে a is to b is equals to b is to c। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি a by b equals to b by c, তার মানে ac equals to b square, ac equals to b square। এটা হচ্ছে থার্ড প্রপোর্শনাল, তিনটা প্রপোর্শনাল ক্রমিক সমানুপাত। ঠিক আছে, ক্রমিক সমানুপাতটা এটা হচ্ছে তিনটা রাশির ক্ষেত্রে, তিনটা রাশির ক্ষেত্রে ক্রমিক সমানুপাতের ফর্মুলা হচ্ছে এরকম। ওকে, তাহলে এইখানে থার্ড প্রপোর্শনালটা বের করতে পারবা? এখানে কিন্তু ফ্র্যাকশন দেওয়া আছে, এটা ক্রমিক সমানুপাতটা বের করতে পারবা? আচ্ছা চলো আমরা এই ম্যাথটা করি। আমাদের সূত্র কি ছিল? আমাদের সূত্র ছিল বি স্কোয়ার ইকুয়ালস টু এসি। এইখানে এই অঙ্কের জন্য বি স্কোয়ার, বি হচ্ছে এটা, এটা হচ্ছে এ, ঠিক না? তাহলে আমরা কি করব দেখো, আমরা হচ্ছে 3.5 ইনটু 3.5 করব, আমরা কিন্তু এখানে স্কোয়ার করব না, ঠিক আছে?
আমরা এখানে স্কোয়ার করব না। এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা টেকনিক শিখিয়ে দেখো, হঠাৎ করে মনে পড়লো এই জন্য একটা টেকনিক শিখি। তোমরা জানো 5 এর স্কোয়ার কত? তোমরা কি জানো 15 এর স্কোয়ার কত? তোমরা কি জানো 25 এর স্কোয়ার কত? এটা কিভাবে পারতেছি আমি? এটাকে আমরা খুব সহজ একটা টেকনিকে পারতেছি, একটু খেয়াল করো দেখো। যেহেতু 5 এর আগে 0 আছে সেহেতু 5 এর স্কোয়ার 25 বসায় দিলাম, আর 0 এর সাথে 1 গুণ করে দিলাম 0। এখানে দেখো 15 স্কোয়ার, তার মানে 5 এর সাথে 5 এর স্কোয়ার হচ্ছে 25, 1 এর সাথে 2 গুণ করে দিলাম। এখানে হচ্ছে 5 এর স্কোয়ারে 25, 2 এর সাথে 3 গুণ করে দিলাম। তারপরে দেখো 35 এর স্কোয়ার, 25 বসায় দিলাম, 3 এর সাথে 4 গুণ করে দিব। আবার 45 এর স্কোয়ার, 25 বসায় দিব, 4 এর সাথে 5 গুণ করে দিব। 55 এর স্কোয়ার বের করতে পারবা? 55 এর স্কোয়ার 6 গুণ করে দিব। এভাবে করে 65 স্কোয়ার, 75 স্কোয়ার, 85 স্কোয়ার, 95 স্কোয়ার, 105 স্কোয়ার, এগুলো সবই তোমরা বের করতে পারবে এই টেকনিকটা ফলো করে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এই ম্যাথটা করার জন্য এটার স্কোয়ার করাটা দরকার নাই। যদিও আমি স্কোয়ার করি, আমরা 35 এর স্কোয়ারে আমরা জানছি যে এটা হচ্ছে 12 এইটা, তাহলে এটাকে আমরা কিন্তু এইভাবে করে এইভাবে লিখতে পারি, হ্যাঁ। কিন্তু আমাদের এই জিনিসটা করা লাগবে না, হ্যাঁ, আমাদের এই জিনিসটা করা লাগবে না। 2.5 ইনটু আমাদের লাগবে থার্ড প্রপোর্শন, দ্যাট মিন্স সি, আমাদের এই জিনিসটা লাগবে। তাহলে তাহলে এটা এখন আমরা কি করব? আমরা এটাকে এটাতে নিয়ে আসবো এখানে 3.5 ইনটু 3.5 ডিভাইডেড বাই 2.5 ইকুয়ালস টু সি। ওকে, তাহলে এখানে কি করব একটু খেয়াল করো দেখো। এখানে আমরা কি করব, এই যে এখানে একটু দেখে ফেলি ছোট করে, এই 35 ডিভাইডেড বাই 10 ইনটু 35 ডিভাইডেড বাই 10, নিচে হচ্ছে 2.5, নিচে হচ্ছে 25 ডিভাইডেড বাই 10, এটাকে লেখা যায়, ঠিক আছে। এখন এই জিনিসটাকে কি করব? এখন এই জিনিসটাকে এখানে নিয়ে আসবো, এখন এই জিনিসটাকে। তাহলে আমরা দেখলাম যে 35 ডিভাইডেড বাই 10 ইনটু 35 ডিভাইডেড বাই 10, আর নিচেরটা কি যাবে? উল্টিয়ে যাবে, দ্যাট মিন্স উপরে চলে আসবে 10, নিচে চলে আসবে 25। ওকে, অনেক কঠিন জিনিস হয়ে গেল না? এই 10 10 কাটা যাবে, এই 10 এই 10 এ কাটা যাবে কারণ এটা নিচে 1 আছে, দ্যাট মিন্স এখানে চলে আসলো 35 ডিভাইডেড বাই 10, বাঁকা হয়ে গেছে না? তাহলে এটা আমরা এখানে করি 35 ডিভাইডেড বাই 10 ইনটু 35 ডিভাইডেড বাই 25। তাহলে 5 দিয়ে এটাকে কাটা যায় 7, আরো থাকে 5, 5 দিয়ে কোনটাকে কাটবো? উপরেরটাকে কাটবো, ঠিক না? 7। তাহলে কি আসলো? তাহলে আসছে হচ্ছে 7 ইনটু 7 ডিভাইডেড বাই 10, তার মানে 4.9 ডিভাইডেড বাই 49 ডিভাইডেড বাই 10, দ্যাট মিন্স 4.9। অনেক কঠিন ম্যাথ নাকি? অনেক কঠিন লাগলো এই ম্যাথটা? পয়েন্ট দিয়ে দেওয়া আছে এই জন্য। এই ম্যাথটা কি বোঝা গেছে? ক্যালকুলেশনটা বোঝা গেছে কিনা একটু খেয়াল করো। ম্যাথ বুঝছো তোমরা, আমি জানি, তোমরা ক্যালকুলেশনটা বুঝছো কিনা? এই ক্যালকুলেশনটা বুঝছো কিনা? ম্যাথ বুঝছো কিন্তু ক্যালকুলেশনটা বুঝছো কিনা?
ওকে, এটা হচ্ছে মিন প্রপোর্শনালের ফর্মুলা। মিন প্রপোর্শনাল কি? কোনো একটা প্রপোর্শনালের মানে সমানুপাতের মিন। মিন মানে কি? মিন মানে হচ্ছে গড়। গড়, গড় মানে কি? গড় মানে হচ্ছে এভারেজ। কোন সংখ্যাগুলোর এভারেজকে হচ্ছে মিন বলে, ঠিক আছে? তাহলে কোন প্রপোর্শনালের মিন বের করার ফর্মুলা হচ্ছে ওই দুইটা অনুপাতের গুণফলের রুট। তাহলে এই দুইটা সংখ্যার মিন প্রপোর্শনাল কি? 3 ইনটু 7 তার রুট, আমরা জানি এটা হচ্ছে 81 রুট। আচ্ছা 81 করব না, আমরা একটু টেকনিকে ফলো করব। আমরা লিখব 3 ইনটু 3 ইনটু 9 রুট, কারণ 27 কে লেখা যায় হচ্ছে 3 ইনটু 9 এখানে, ঠিক আছে? তাহলে কি করব দেখো, এইখানে তার মানে এখানে লিখতে পারবো 9 ইনটু 9 তার রুট, তার মানে 9 স্কয়ার্ড রুট, দ্যাট মিন্স 9। এভাবে আমরা মিন প্রপোর্শনালটা বের করতে পারি। ওকে, কোনো সমস্যা নেই। শ্রমিক যোগ করে ফেলছিলা, কোনো সমস্যা নেই, ভেরি গুড। তাহলে এটা আমরা মিন প্রপোর্শনাল বের করে ফেললাম। এখন আমাদের চ্যাপ্টারে মোটামুটি আমরা এন্ডে চলে আসছি। আমরা এখন কয়েকটা ম্যাথ করব, 4-5টা ম্যাথ করব, এই রিলেটেড কিছু কঠিন ম্যাথ করব, যাতে করে আমরা হচ্ছে আমাদের অঙ্কগুলো চর্চা হয়ে যায়, ঠিক আছে? এখানে দেওয়া আছে 8:x স্কয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 56:252। তাহলে এখানে দেওয়া আছে 8:x স্কয়ার ইজ ইকুয়ালস টু, ইকুইভ্যালেন্ট টু মানে ইকুয়াল টু 56:252। x স্কয়ারের মান বের করতে বলছে, দ্যাট মিন্স আমরা লিখতে পারি 8 ডিভাইডেড বাই x স্কয়ার ইকুয়ালস টু 56 ডিভাইডেড বাই 252। ঠিক আছে? অনেকেই অনেক ক্যালকুলেশন করা শুরু করে দিছো, ঠিক না? তাহলে এখানে কি করব দেখো, এখানে এটা উপরেরটা কাটা চলে যায়। কি থাকে? এখানে থাকে 1, এখানে থাকে 1, এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে 7, এখানে থাকে হচ্ছে 7। তাহলে এখানে আমরা কি করব দেখো, এখানে আমরা আর গুণ করে দিব, আমরা লিখব 7x স্কয়ার ইজ ইকুয়ালস টু 252। এভাবে করে লিখব। তারপরে কি করব দেখো, তারপরে আমরা যেহেতু এই 7 এখানে চলে আসছে, দ্যাট মিন্স x স্কয়ার ইকুয়ালস টু 252 ডিভাইডেড বাই 7। সুতরাং x স্কয়ার ইকুয়ালস টু, এটা 7 দিয়ে কাটা যাচ্ছে, 7 দিয়ে এটাকে কাটা যাচ্ছে 3, আর এটা হচ্ছে 6। x স্কয়ার ইকুয়ালস টু 36, দ্যাট মিন্স x স্কয়ার ইকুয়ালস টু 36 মানে কি? x স্কয়ার ইকুয়ালস টু 36 মানে হচ্ছে x ইকুয়ালস টু প্লাস মাইনাস 6। এখন এটার মান চলে আসছে প্লাস মাইনাস 6। এখন অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া এটার মান 6 না এসে প্লাস মাইনাস 6 কেন আসলো? কারণ হচ্ছে আমরা প্লাস 6 কে স্কয়ার করলেও 36 হবে, মাইনাস 6 কে স্কয়ার করলেও 36ই হবে। তাহলে এটার অ্যানসার হচ্ছে প্লাস মাইনাস 6। বুঝছো এই ম্যাথটা? ভাই পরের ম্যাথটাতে চলে যাব, এটা বুঝলে পরের ম্যাথটাতে চলে যাব। এই ম্যাথটা করো তোমরা। এই ম্যাথটার জন্য তোমাদেরকে সময় দিলাম হচ্ছে 1 মিনিট 40 সেকেন্ড। এই ম্যাথটা করো, তাড়াহুড়া কেউই করবা না, আস্তে ধীরে, অনেক সময় আছে, 1 মিনিট 40 সেকেন্ড অনেক সময়।
জুবাইর উৎস বলছে 92। ওকে, আর কেউ? এনিওয়ান? দেখো এখানে কি বলছে, এখানে বলছে রেশিও অফ ম্যাঙ্গো টু অরেঞ্জ কত? রেশিও অফ ম্যাঙ্গো টু অরেঞ্জ হচ্ছে 5:6। তার মানে ম্যাঙ্গো হচ্ছে 5x আর অরেঞ্জেস হচ্ছে 6x। দ্যাট মিন্স এদের ডিফারেন্স বলছে ফিউয়ার ম্যাঙ্গোস, ঠিক না? বলছে দেয়ার আর 18 ফিউয়ার ম্যাঙ্গোস দেন অরেঞ্জেস। অরেঞ্জেস এর মধ্যে অরেঞ্জেস এর চেয়ে ম্যাঙ্গো আছে 18টা কম। তার মানে এখানে 18 ইজ ইকুয়ালস টু কত? এখান থেকে এটা বিয়োগ করলে কত হয়? x, ঠিক না? তার মানে x ইকুয়ালস টু কত? 18। তাহলে এই x ইকুয়ালস টু যদি 18 হয়, আমাদেরকে কি বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে অরেঞ্জেস কত, অরেঞ্জেস কয়টা আছে, ঠিক না? তাহলে অরেঞ্জেস কে আমরা ধরছি কত? 6x। তার মানে 6x ইকুয়ালস টু 18 ইনটু 6, ঠিক না? 18 ইনটু 6 দিলে কত হয়? 60, 6 48, 108। আই থিংক এটাই आंसर। এই যে 108 হচ্ছে आंसर। ওকে, ক্লিয়ার সবাই এই ম্যাথটা? সৌমিক ভাই 92 না, 92 না, 108 হবে, বুঝে নাও। একটু ক্যালকুলেশনে মেবি তোমাদের ভুল হয়েছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, দেখে নাও এই ম্যাথটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। পরেরটাতে চলে আসতেছি, পরের ম্যাথটাতে চলে আসতেছি। এখানে হচ্ছে একটু কঠিন ম্যাথ, এটা হচ্ছে একটু কঠিন ম্যাথ, এটা জিম্যাটের ম্যাথ। আজকে ক্লাস শেষে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, হ্যাঁ? ওকে, এরা বলতেছে the amount of time that 3 people worked on a special project was on the ratio of কত? রেশিওতে আছে। এই অঙ্কটা করার আগে তোমাদেরকে একটা প্রশ্ন করি। এখানে বলতেছে যে তিনজন লোক কোন একটা স্পেশাল প্রজেক্টে কাজ করছে, কেউ করছে 3:2, 2:3:5 এইভাবে কাজ করছে। এখন তোমরা কি কেউ বলতে পারবা যে এই তিনজনের মধ্যে সবচেয়ে হার্ড ওয়ার্ক কে করছে? এই তিনজনের মধ্যে হার্ড ওয়ার্ক কে করছে বলতে পারবা? এই তিনজনের মধ্যে হার্ড ওয়ার্ক কে করছে? এই তিনজনের মধ্যে হার্ড ওয়ার্ক করছে প্রথম ব্যক্তি, যে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই কাজটা শেষ করতে পারছে। আর যে বেশি সময়ের মধ্যে কাজ করছে সে কিন্তু বেশি হার্ড ওয়ার্ক করে নাই, হ্যাঁ? যে কমন, জুবাইর বলছো 5 না, যে বেশিক্ষণ কাজ করছে সে কিন্তু হার্ড ওয়ার্ক করে নাই, সে হচ্ছে গা ছেড়ে বেশিক্ষণ কাজ করছে। এটা বলছে অ্যামাউন্ট অফ টাইম, কে কত সময় দিছে। যে সময় কম দিছে সে হার্ড ওয়ার্ক বেশি করছে, আর যে সময় বেশি দিছে সে হার্ড ওয়ার্ক কম করছে, ঠিক আছে? ইফ দ্য প্রজেক্ট টুক 110 আওয়ার্স, কত? প্রজেক্টের টোটাল সময় খরচ হয়েছে কত? 110 ঘন্টা। তাহলে এখানে বের করতে বলছে হাউ মেনি আওয়ার্স মোর আওয়ার্স, মানে কত ঘন্টা বেশি হার্ডেস্ট ওয়ার্কিং পারসন, যে সবচেয়ে বেশি কাজ করছে, দেন দ্য পারসন হু ওয়ার্কড লিস্ট, যে সবচেয়ে কম সময় কাজ করছে। যে সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি হার্ড ওয়ার্ক করছে তার সময় বা তার কাজের চেয়ে যে সবচেয়ে কম কাজ করছে তার সময়ের মধ্যে আমাকে কি বের করতে বলছে? পার্থক্যটা বের করতে হবে, কে কত বেশি ঘন্টা কাজ করছে। এখন দেখি তাহলে এদের রেশিওর যোগফল কত আমরা বের করতে পারলাম। রেশিওর যোগফল হচ্ছে এই, রেশিওর যোগফল হচ্ছে কত? 10। তার মানে আমি বুঝতেছি কে কত ঘন্টা কাজ করছে। তাহলে 110 ঘন্টার ভিতরে 110 ঘন্টার ভিতরে যে হার্ড ওয়ার্ক করছে সে কম সময় কাজ করছে 22 ঘন্টা, আর যে সবচেয়ে কম সময় কাজ করছে সে হচ্ছে 55 ঘন্টা। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত? এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 33। ওকে, ক্লিয়ার সবাই? এই অঙ্কটা ক্লিয়ার সবাই? এই অঙ্কটা জাস্ট হচ্ছে তোমার ধরতে পারাটা যে কে যে বেশি সময় কাজ করে সে কিন্তু হার্ড ওয়ার্ক করে না, হ্যাঁ?
যে কম সময় কাজ করে সে হার্ড ওয়ার্ক করে, সে কম সময়ে কাজটা শেষ করে ফেললো। ওকে, এই ম্যাথটা বুঝছো সবাই? এখানে দেওয়া আছে ওকে, চলে আসতেছি পরের ম্যাথটাতে। দেখো এখানে বলতেছে অন মানডে আ ক্লাস হ্যাজ 8 গার্লস, একটা ক্লাসে 8 জন কে ছিল, 8 জন হচ্ছে মেয়ে ছিল এবং 20টা ছেলে ছিল। ওকে, অন টুইসডে, আচ্ছা মানডেতে কি ছিল, মানডেতে ছিল হচ্ছে 8 গার্লস আর 20 বয়েজ। ওকে, শর্টকাটে লিখে নিলাম, অনেক বড় প্রশ্ন এই জন্য শর্ট করে নিজে রাফ করে লিখে নিলাম। অন টুইসডে আ সার্টেন নাম্বার অফ গার্ল জয়েন্ট, মঙ্গলবারে কিছু সংখ্যক মেয়ে জয়েন করছে। কতজন জয়েন করছে, ধরলাম প্লাস এক্স, এক্স জন জয়েন করছে। জাস্ট অ্যাজ টুয়াইস দ্য নাম্বার অফ গার্ল বয়েজ লেফট। কি বলছে, বলছে অন টুইসডে আ সার্টেন নাম্বার অফ গার্লস জয়েন্ট দ্য ক্লাস জাস্ট অ্যাজ টুয়াইস দ্যাট নাম্বার অফ বয়েজ লেফট। মানে কি, যতজন মেয়ে চলে গেছে তো আর দ্বিগুণ সংখ্যক ছেলে লেফট হয়ে গেছে, মানে ক্লাস ছেড়ে দিছে। তাহলে 8টা গার্লের সাথে যোগ হবে হচ্ছে এক্স গার্ল, আর 20টা বয়েজ থেকে কতজন মাইনাস হয়ে যাবে, 2x মাইনাস হয়ে যাবে। ওকে, চেঞ্জিং দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ হচ্ছে কত, নতুন রেশিও চলে আসছে, রেশিও হচ্ছে 7:4। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস 2x ইকুয়ালস টু 7/4। এটা আমরা লিখতে পারি। এটা আমরা লিখতে পারলে আমাদের x এর মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, বের করতে পারবা এই x এর মানটা, এখানে x এর মানটা বের করতে পারবা। এখানে আড়াআড়ি গুণ করে দিয়ে তারপরে কি করবা, এখানে হচ্ছে এখানে ছিল 8 প্লাস এক্স ডিভাইডেড বাই 20 মাইনাস 2x ইকুয়ালস টু 7/4। তাহলে এখানে কি হয়ে গেল, 32 প্লাস 4x ইকুয়ালস টু 140 মাইনাস 14x, এই হয়ে গেল। তাহলে এখানে কি হলো, 4x প্লাস 7 14x, কারণ এই 14x টা এখানে চলে আসছে, প্লাস হয়ে গেছে। এখন 140 মাইনাস 32, তাহলে কি হলো 28x ইকুয়ালস টু, থেকে এটা বিয়োগ করলে 108, সরি এটা 28 না, এটা হচ্ছে 18, ঠিক না? তাহলে x ইকুয়ালস টু আমরা জানি কত হবে, x ইকুয়ালস টু হবে 6, x ইকুয়ালস টু হবে 6। তাহলে আমাদের প্রশ্ন ছিল হাউ মেনি বয়েজ লেফট দ্য ক্লাস অন টুইসডে। টুইসডেতে কতজন বয়েজ লেফট করছিল, আমরা লিখছিলাম লেফট করছিল কত, 2x, ঠিক না? তাহলে লেফট করছিল 2 ইনটু x, দ্যাট মিন্স 12। 12 জন ক্লাস ছেড়ে চলে গেছিল, ঠিক আছে? বেশ একটা বড়সড় ম্যাথ ছিল। এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। এখানে এই যে আমরা যেভাবে করছি, এই যে আজকের ক্লাসের
লাস্ট ম্যাথটা করব আমরা। দেখো এটা বলতেছে three friends divided a bag of chocolates so that a bag of chocolate, একটা ব্যাগে চকলেট ছিল, কতগুলো ছিল I don't know বা we don't know, that Dalim received fifth the number of chocolates that Fuad did. ডালিম কয়টা পাইছে, ফুয়াদ যে কয়টা পাইছে, ফুয়াদ ধরলাম এক্সট্রা পাইছে, ফুয়াদ ধরলাম এক্সট্রা পাইছে, সেই এক্সট্রা ফিফথ দ্য নাম্বার অফ চকলেটস দ্যাট ফুয়াদ ডিড, তাহলে ফুয়াদ যা পাইছে ডালিম কত পাইছে, তার 5 ভাগের 1 ভাগ, তার 5 ভাগের 1 ভাগ। এন্ড স্মৃতি রিসিভড 80% অফ দ্য টোটাল নাম্বার অফ চকলেট। টোটাল যতগুলো চকলেট ছিল তার 80% পেয়ে গেছে কে, স্মৃতি পেয়ে গেছে। ঠিক আছে, ওকে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ চকলেট দ্যাট স্মৃতি রিসিভড টু দ্য নাম্বার অফ ডালিম রিসিভড। ডালিম যে কয়টা পাইছে তার অনুপাতে স্মৃতি কয়টা পাইছে। ওকে, এই ম্যাথটা চলো করি, এটা খুবই একটা ইন্টারেস্টিং একটা ম্যাথ। তাহলে এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, ধরলাম আমাদের কয়টা চকলেট আছে, ধরলাম আমাদের 100টা চকলেট আছে, যার মধ্যে 80% মানে 80টা স্মৃতি পেয়ে গেছে। ওকে, তাহলে বাকি থাকে কয়টা, বাকি থাকে হচ্ছে 20টা বাকি থাকে। এই 20টার 5টা যদি ফুয়াদ পায়, একটা পায় কে, একটা পায় ডালিম। 20টার 5টা যদি ফুয়াদ পায়, একটা পায় ডালিম। টোটাল এদের টোটাল নাম্বার কত, 6। ডালিম পায় 6-এর একটা আর ফুয়াদ পায় 6-এর 5টা। ঠিক আছে, এটা হচ্ছে ডালিমের অংশ, এটা হচ্ছে ডালিমের অংশ, আর এটা হচ্ছে ফুয়াদের অংশ। এখন আমাকে বের করতে বলছে স্মৃতি আর ডালিমের অনুপাত, স্মৃতি আর ডালিমের অনুপাত। তাহলে স্মৃতি কয়টা পাইলো, স্মৃতি পাইলো হচ্ছে 80টা, আর ডালিম কয়টা পাইলো, 20-এর 6 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 20-এর 6 ভাগের 1 ভাগ, তাহলে 80 কে লিখলাম 20-এর 6 ভাগের 1 ভাগ। তার মানে এখানে দেখো এটা নিচে 1 আছে, উপরে 80 আছে, উপরে 20 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 4/1:1/6। ঠিক আছে, তাহলে এটাকে কি করে দিলাম, আর গুণ করে দিলাম 24:1। এই যে দেখো তাদের চকলেট পাওয়ার অনুপাত হচ্ছে 24:1। ঠিক আছে, এই হচ্ছে এই প্রশ্নের উত্তর, এই যে 24:1। সবাই কি বুঝছো এই ম্যাথটা? এই ম্যাথটা কিন্তু কঠিন ছিল অনেক। আইবিএতে আসছিল এই ম্যাথটা, বুঝছো সবাই? ওকে, চলো আবার একটু বলি। প্রশ্নটা বুঝলেই তুমি অঙ্কটা পেরে যাবা, প্রশ্নটা বুঝলেই তুমি অঙ্কটা পেরে যাবা। অঙ্কটা একটু খেয়াল করো। অঙ্কে বলছে একটা ব্যাগে যতগুলো চকলেট আছে, আমরা ধরবো পরে, আমরা জানি না যে আসলে ব্যাগে কয়টা চকলেট আছে। একটা ব্যাগে যতগুলো চকলেট আছে তার মধ্যে থেকে ফুয়াদ যতগুলা পায় তার 5 ভাগের 1 ভাগ হচ্ছে ডালিম পায়। এটা হচ্ছে প্রশ্ন। এবং বলছে মোট চকলেটের, টোটাল চকলেটের, এই দেখো টোটাল চকলেটের 80% হচ্ছে কে পায়, স্মৃতি পায়। তাহলে আমি ধরে নিব প্রথমেই যে আমার কাছে চকলেট আছে 100টা, কারণ আমাকে যেহেতু পার্সেন্টেজ দিয়ে দিছে। ঠিক আছে, আমাকে যেহেতু পার্সেন্টেজ দিয়ে দিছে, এই 100টার মধ্যে 80% মানে 80টা পায় হচ্ছে স্মৃতি। ঠিক আছে, বাকি থাকে কয়টা, বাকি থাকে হচ্ছে 20টা বাকি থাকে। এই 20টার মধ্যে আবার ফুয়াদ আর ডালিমের মধ্যে হচ্ছে ভাগাভাগি হয়েছে,
যেখানে ফুয়াদ যদি 5টা পায় ডালিম পায় 1টা। ওকে, 20টা থেকে ফুয়াদ যদি পায় 5টা ডালিম পায় 1টা, এইভাবে এই রেশিওতে। আচ্ছা এখন খেয়াল করো, টোটাল কি ব্যাগে 100টাই ম্যাঙ্গো ছিল, চকলেট ছিল? আসলে কিন্তু না, আমি কিন্তু অ্যাজিউম করে নিছি 100 একটা নাম্বার ধরে নিছি। হ্যাঁ, এই জন্য তোমার কাছে এখানে একটু কনফিউজিং লাগতেছে যে আসলে আমি 20টা যে ধরছি 20টার মধ্যে আবার ও ভাগে মানে ফ্র্যাকশন অ্যামাউন্ট পাচ্ছে কিনা। আসলে কিছুই না, আমি জাস্ট এমন একটা নাম্বার ধরে নিছি, যেহেতু বলছে টোটাল নাম্বারের সে 80% পায়, এই 80% বলছে এই কারণেই আমি কি 100 ধরে নিছি, আর বাকি থাকে 20টা। তাহলে এরা দুইজনে মিলে টোটাল কয়টা পাইলো? 6টা পাইলো, ঠিক না? যদি টোটাল 6টা পায়, এটা হচ্ছে ডালিমের, আর এটা হচ্ছে ফুয়াদের, ঠিক না? যদি 6টা পায়, তাহলে ডালিম পায় হচ্ছে 20টার মধ্যে 6 ভাগের 1 ভাগ, আর ফুয়াদ পায় 20 into 5 divided by 6, ঠিক আছে? এইটা পায়। তাহলে এটা পেলো ডালিম, আর এটা পাইলো হচ্ছে স্মৃতি। তাহলে স্মৃতি পাইলো 80টা, আর ডালিম পাইলো 20-এর 6টা। সো ফার সো গুড। তাহলে আমরা এই রেশিওটাকে এই যে 4:2 মানে 4টা সমানুপাতিকে লিখতে পারি। এটার সাথে এটা কেটে দিলাম, এটা থাকলো 4, এটা থাকলো 1, তাহলে 4/1:1/6 করতে পারবো। দ্যাট মিন্স 24:1 করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে অ্যান্সার চলে আসলো কি? আমার অ্যান্সার চলে আসলো হচ্ছে 24:1। এবার বোঝা গেছে? ওকে, আই থিঙ্ক বুঝছো সবাই। ওকে, থ্যাংক ইউ সৌমিক। হ্যাঁ, থ্যাংক ইউ সৌমিক। আসলে বুঝছো, এই ম্যাথগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবা, ঠিক আছে? আসলে তোমাদেরকে যে ক্লাস শেষে যে জিনিসটা দেখানোর দরকার সেটা আমি দেখাই, যেটা বলছিলাম। আজকের ক্লাসটা আমাদের এখানেই শেষ। আমরা আজকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হচ্ছে, আমাদের এটা সেভ করে নিই, তারপরে বলতেছি, ঠিক আছে? তোমাদের ইংলিশের ভোকাবুলারি নিয়ে অনেকে বলছো যে ভাইয়া ইংলিশ ভোকাবুলারি 20টা পড়ছি তারপরে মনে থাকতেছে না, তারপরে হচ্ছে কেউ বলছো 5টা পড়ছি তারপরে আর পড়ি নাই। ঠিক আছে, তোমাদের কিন্তু এই যে দেখো অঙ্ক করতেছি আমরা, হ্যাঁ, অঙ্ক করতে কিন্তু আমাদের খুব মজা লাগতেছে। মজা লাগতে লাগতে অঙ্কগুলো করতেছি, শিখতেছি। ইংলিশটা কিন্তু মজা লাগবে না, ঠিক আছে? ইংলিশটা কি হবে তোমাদের? ইংলিশটা বোরিং লাগবে। ভোকাবুলারি পড়বা, চিন্তা করবা, আরে আরে ওইটা পড়ছিলাম, ওইটার অর্থ কি, এটা পড়ছিলাম, এটার সাথে অর্থ কি, এগুলো মনে করতে চাবা, তারপরে দেখবা যে তোমাদের মনে আসবে না। তখন তুমি একটু ডিপ্রেসড হয়ে যাবে, একটু ডিমোটিভেটেড হয়ে যাবে, যে আরে পড়তেছি এত কষ্ট করে, মনে থাকতেছে না। তোমার মনে করার চিন্তা করার দরকার নেই। তোমার যতটুকু পড়লে তোমার মনে থাকবে, বা যেভাবে পড়লে তোমার মনে থাকে, তুমি সেভাবে পড়ে ওইটাকে ওভাবে রেখা দাও, ঠিক আছে? ওইটাকে ওইভাবেই রাইখা দিবা, ঠিক আছে? কি করবা তাহলে তুমি? তুমি কি করবা? তুমি হচ্ছে তোমার ভোকাবুলারি যেটা তুমি শিখছো সেটা তুমি ইউজ করবা তোমার ডেইলি লাইফে। তুমি ইউজ করবা তোমার ডেইলি লাইফ, তুমি যে ডেইলি যে তুমি জীবন যাপন করতেছো, ক্লাস করতেছো, পড়তেছো, বন্ধুদের সাথে কথা বলতেছো, চ্যাট করতেছো, ইউটিউবে ভিডিও দেখতেছো, ফেসবুকে ভিডিও দেখতেছো, ঠিক আছে? তুমি ডেইলি লাইফে সেটাকে ইউজ করতে চাইবা। তোমাদের কিন্তু আহামরি অনেকগুলো ভোকাবুলারি শিখতে হবে এমন কোনো ইয়া নেই, ঠিক আছে? তোমরা ধরে নাও যে তোমাদের এখন আজকে থেকে তুমি চিন্তা করো, যেহেতু সময় চলে গেছে অনেকগুলা, আজকে থেকে তুমি চিন্তা করো যে আজকে থেকে আমি কয়টা ভোকাবুলারি পড়তে পারবো আমাদের আইবি এর পরীক্ষার আগ পর্যন্ত সময়। আজকে থেকে যদি আইবি এর পরীক্ষা হয় 90 দিন ধরে, তুমি পার ডে 5টা করে পড়ো, তাহলে কত হয়? 450 ভোকাবুলারি। এই 450 ভোকাবুলারি তুমি যদি ইউজ করতে পারো, 450 ভোকাবুলারি যদি তুমি নতুন ভাবে শিখতে পারো, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক কিছু হয়ে যাবে। আর 450 সাথে অনেক সিনোনিম আছে, অ্যান্টোনিম শিখবা। এই বইটা কি তোমরা দেখতেছো সবাই?
অ্যান্টোনিম শিখবা, ওটার সাথে রিলেটেড সব সেন্টেন্স শিখবা, এইভাবে কিন্তু এটা কি দেখতে পাচ্ছ জিমেট অফিসিয়াল গাইড, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওকে। আমরা এই জিনিসটা এটা কেন আনলাম তোমাদেরকে দেখানোর জন্য, একটু দেখো খেয়াল করে। এই দেখো এইখানে এইখানে দেখো তোমাদের যে কোনো জিমেট বই, তোমরা এটা এখানে হচ্ছে 2018 সালের একটা দেওয়া আছে, যে কোনো জিমেট বইয়ের এই টেবিল অফ কন্টেন্ট এইভাবে শুরু হয়, ঠিক আছে? হোয়াট ইজ জিমেট এক্সাম, এই জিনিসটা আমার দেখার দরকার নাই। হাউ টু প্রিপেয়ার, এই জিনিসটা আমাদের দেখার কোনো দরকার নেই। আমাদের এই ডায়াগনোসিস টেস্টও দেখার দরকার নেই, কারণ আমরা জিমেট পরীক্ষা দিচ্ছি না, ঠিক আছে? আমরা জিমেট পরীক্ষা দিচ্ছি না, এটা আমাদের দেখার দরকার নেই। আমাদের যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে ম্যাথ রিভিউ, আর হচ্ছে কি দেখা দরকার, আমাদের দেখা দরকার হচ্ছে প্রবলেম সলভিং, আমাদের দেখা দরকার হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি, আমাদের কি দেখার দরকার, আমাদের দেখার দরকার হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, ঠিক আছে? আমাদের ক্রিটিক্যাল রিজনিং, আমাদের সেন্টেন্স কারেকশন, ওকে? এই জিনিসগুলো আমাদের দেখার দরকার। ওকে, সেন্টেন্স কারেকশনটা কি? সেন্টেন্স কারেকশন হচ্ছে, এটা হচ্ছে গ্রামার, ঠিক আছে? ক্রিটিক্যাল রিজনিং এটা হচ্ছে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, যারা বই কিনছো তাদের জন্য বলতেছি। রিডিং কম্প্রিহেনশন ইংলিশ, ডেটা সাফিসিয়েন্সি অ্যানালাইটিক্যাল, প্রবলেম সলভিং ম্যাথ। তো যারা কিনছো, যে এডিশনটাই কিনো না কেন, তারা ডিরেক্টলি যদি ম্যাথ করতে চাও তাহলে এই যে এরকম প্রবলেম সলভিং এর পেজ দেখে চলে যাবা, ঠিক আছে? তোমার জিমেট বইটা কেনা কিন্তু ওয়েস্ট হয় নাই, তুমি যদি এটাকে ইউটিলাইজ করতে পারো, এটার ম্যাথ গুলো যদি করতে পারো। এখন চলো আমরা হচ্ছে এইটার প্রবলেম সলভিং পেজে চলে যাই, প্রবলেম সলভিং পেজে চলে যাই। প্রবলেম সলভিং পেজে কি আছে দেখি আমরা, চলো। এই যে দেখো, সবাই দেখতে পাচ্তেছো? এখানে কিন্তু প্রবলেম সলভিং আছে। এই ম্যাথগুলো এখন করাবো না, খুব ছোট ছোট দেখা যাচ্ছে মনে হয়। ওকে, আচ্ছা, এটা আমি অন্যভাবে, ছোট বোঝা যাচ্ছে, লেখাগুলা অনেক ছোট লেখা মনে হচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে এক্সিট করি, অনেক ছোট ছোট লেখা হয়ে গেছে। এবার কি বোঝা যাচ্ছে? আচ্ছা, জুবাইর ভাইয়া জিজ্ঞেস করছো যে আসলে প্রাইস কত। ভাইয়া এটা হচ্ছে, এটার প্রাইস তো, এটা হচ্ছে মানে নীলক্ষেত এডিশন বইগুলা পাওয়া যায় তো, ফটোকপি করে ওরা দিয়ে দেয়। এটার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম, এক একজনের কাছে এক এক রকম ওরা দাম রাখে, এক এক এডিশন এক এক রকম দাম রাখে। তুমি যে কোনো একটা জিমেট রিভিউ অফিসিয়াল গাইডটা নিয়ে নিবা। তুমি যদি পুরান লাইব্রেরি থেকে পুরান বই নিতে পারো, বা কোনো পিডিএফ কপিটাও, এই এই পিডিএফ কপিটাও আমি হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব, এই পিডিএফ কপিটাও তোমরা নিতে পারো, ঠিক আছে? এই পিডিএফ কপি থেকেও নিতে পারবো, বই কিনতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? তো প্রাইস তুমি যদি এমনি জানতে চাও মনে হয় 300 টাকার মতো নিবে, ঠিক আছে? তো এইখানে প্রবলেম দেওয়া আছে, আমি কিন্তু এই প্রবলেমগুলো করাবো না, তোমাকে হচ্ছে করাবো পরে, এখনো তোমরা ওই রকম অ্যাডভান্স লেভেলে যাও নাই, পরে করাবো। এখন তোমাদেরকে যেটা বলতেছি যে ধরো তুমি চিন্তা করলা যে না, আমার এই কাছে এই বইটা আছে, বা এই বইটার পিডিএফ আছে, আমার কাছে একটু সময় আছে, 10 মিনিট আধা ঘন্টা সময় আছে, আমি এই বইয়ের কয়টা ম্যাথ দেখি, আমি চেষ্টা করি পারি কিনা। তুমি কি করবা, এই ম্যাথগুলোর চেষ্টা করবা, ঠিক আছে? এবং এটার
অ্যান্সার সেকশনে কিন্তু এটার অ্যানালিসিস দেওয়া আছে, মানে প্রবলেম সলভ করে দেওয়া আছে এবং এক্সপ্লেনেশনও দেওয়া আছে। তুমি কিন্তু চাইলে ওই এক্সপ্লেনেশন দিয়ে এই অ্যান্সারটা করতে পারবা, মানে দেখতে পারবা। ঠিক আছে, তোমাদেরকে এটা দেখানোর উদ্দেশ্য আমার এইটাই যে ভাই আমি জিম্যাটের বইটা কিভাবে কাজে লাগাবো সেটার জন্য। ঠিক আছে, জিম্যাট রিমুভ 14 এডিশন নিছি আমি 200 দিয়ে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই। যে কোনো এডিশন, 14 এডিশনে অনেক বেশি ম্যাথ দেওয়া আছে। 14 নাম্বার এডিশন যেটা সবুজ কালারের বইটা, মেবি সবুজ কালারের মলার থাকে ওটার মধ্যে, তো ওইটা তুমি যে কোনো ওইটা নিতে পারো, ওইটাতে সবচেয়ে বেশি ম্যাথ দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি ওইটা নিতে পারো, সমস্যা নেই। কিন্তু তুমি, তোমাকে দেখাচ্ছি এটা এই কারণে যে যাতে হচ্ছে তুমি বুঝতে পারো যে আসলে জিম্যাট বইটা আমি কিভাবে কাজে লাগাবো। ঠিক আছে, ম্যাথ দেখলে করতে ইচ্ছা করে। ওকে, আমরা চলে যাই, চলো হচ্ছে এই যে দেখো এইখানে দেওয়া আছে এক্সপ্লেনেশনটা কিভাবে দেওয়া আছে, তোমাকে কিন্তু এক্সপ্লেনেশন দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে ডেটা সাফিসিয়েন্সি। এটা হচ্ছে প্রবলেম সলভিং, সেন্টেন্স কারেকশন। এই যে দেখো এটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। ঠিক আছে, তো এইভাবে করে পার্ট বাই পার্ট দেওয়া আছে, প্রত্যেকটার এক্সপ্লেনেশন দেওয়া আছে। তোমরা জিমেট বইটা ফলো করতে পারো, এটার মধ্যে কমপ্লিট একটা প্যাকেজ আছে। তোমার হচ্ছে পাজেল বাদে ম্যাথ এন্ড ইংলিশ সবই এটার মধ্যে আছে। পাজেল ছাড়া অ্যানালিটিক্যাল ডাটা সাফিসিয়েন্সি আছে, রিডিং কম্প্রিহেনশন আছে, চাইলে এটা তোমরা দেখতে পারো। গুড, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই আমাদের ক্লাসটা শেষ করতেছি। তোমাদের সাথে দেখা হবে। তোমরা কিন্তু তোমাদের লেকচারগুলো যেগুলো করা হয়েছে, যেই লেকচারগুলো করানো হয়েছে, তোমার এই লেকচারগুলো কিন্তু রিভিউ করে রাখো। এবং হচ্ছে তোমরা কিন্তু এগুলা প্র্যাকটিস, যেই প্র্যাকটিস শিটগুলো দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য, সেই প্র্যাকটিসগুলো তোমরা করে রাখবা অবভিয়াসলি, কারণ সামনে হচ্ছে তোমাদের আরেকটা ক্লাস পরে কিন্তু তোমাদের রিভিউ টেস্ট হবে। রিভিউ টেস্টে তোমাদের পারফরমেন্স বা তোমরা কি বুঝছো, কি প্রবলেম ফেস করতেছো, সেই জিনিসগুলো কিন্তু ধরা পড়বে। সো তোমরা ওইটার জন্য রেডি থাকো এন্ড ভোকাবুলারি ভালো করে পড়বা। ঠিক আছে, তো আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী ক্লাসে।